নমস্কার বন্ধুরা। ভারত কি তার ম্যাপ পরিবর্তন করতে চলেছে? বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু এমনটাই দাবি করেছে। বলা হচ্ছে যে ভারত কিছু জমি মায়ানমারকে দেবে এবং মায়ানমার থেকে কিছু জমি ভারত নিয়ে নেবে। এবার আপনার প্রশ্ন হতে পারে যে এতদিন পর এটার কেন দরকার হলো? আর এই মায়ানমার তো ভারতেরই অংশ ছিল, তাহলে এই মায়ানমার আলাদা কেন হয়ে গেল, কিভাবে হয়ে গেল? এবং এছাড়া আরও একটি প্রশ্ন হতে পারে যে এই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু কিছুদিন আগেই চীন সফর করে এসেছেন এবং চীন সফরের সময় কিন্তু তিনি গুরুত্বপূর্ণ প্রায় 13টি ডিল করে এসেছেন চীনের সাথে। আর চীনের সাথে এই মায়ানমার হয়ে বাংলাদেশ একটি ইকোনমিক করিডোর তৈরি করতে যাচ্ছে, যেটা সিপিইসি করিডোর যেরকম ছিল এই পাকিস্তানের মধ্য দিয়ে চায়না করেছিল বর্ডার পোর্টে যাওয়ার জন্য, ঠিক সেই রকম একটি রাস্তা তৈরি করতে চায় চায়না মায়ানমারের মধ্য থেকে বাংলাদেশ পর্যন্ত। তাহলে কি ভারতেরও বিশেষ কোনো দেশকে একটি বার্তা দেওয়ার জন্যই এই মায়ানমারের কিছু জমি ভারতে নিয়ে আসবে আর ভারতের কিছু জমি মায়ানমারকে দিয়ে আসবে। এবং এই জায়গাটা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। মণিপুরে আমরা জানি যে মণিপুরে বিভিন্ন সময় বিভিন্ন হিংসাত্মক ঘটনা ঘটেছে এবং বর্তমানে কিন্তু মণিপুর যথেষ্ট অশান্ত আছে। এবং এই জায়গাটা হলো মণিপুরের চান্দের জেলায় কাবাও উপত্যকা। এটা নিয়ে কিন্তু দীর্ঘদিনেরই বিরোধ। আর এবার আমরা একটু এই ভারতের ম্যাপটা সম্পর্কে জেনে নিই। দেখুন, যারা সিভিল সার্ভিস পরীক্ষা দিচ্ছ তারা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবে এবং একটা খাতা এবং পেন নিয়ে বলবে। এখানে আমি এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেব তোমাদের। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা একটু ভারতের ম্যাপটা দেখে নিই। এই যে দেখতে পাচ্ছ ম্যাপ, ভারতের সাথে 7টা দেশের ইন্টারন্যাশনাল বর্ডার আছে: পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমার। ভারতের সাথে ইন্টারন্যাশনাল বর্ডার প্রায় 15,000 কিলোমিটার এবং সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করে ভারত বাংলাদেশের সাথে 4,096 কিলোমিটার। আর সবচেয়ে কম বর্ডার হলো আফগানিস্তানের সাথে। আফগানিস্তানের বর্ডার হলো মাত্র 106 কিলোমিটার। আর বর্তমানে যে বহুল চর্চিত এই মায়ানমারের সাথে ভারতের বর্ডার হলো 1643 কিলোমিটার। এবং এই 1643 কিলোমিটার মধ্যে পুরোটা নিয়ে কিন্তু ডিসপুট নয়, 1.4 কিলোমিটার মাত্র। আর এই জায়গাটা হলো মণিপুরের চান্দের জেলায় কাবাও উপত্যকা। এবার এইখানেই কেন বারবার বিরোধ হয়? বিভিন্ন সময় দেখা গিয়েছে যে এই মণিপুরে যখন অশান্তি হয়েছে তখন মণিপুরে যারা বিদ্রোহী গোষ্ঠী ছিল তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল। তাহলে এই অস্ত্রগুলো কোথা থেকে এলো? আমরা সাধারণত সবাই জানি যে এই মায়ানমারে কিন্তু বিগত অনেক দিন ধরেই অস্থিরতা চলছে, সেখানে কোনো স্টেবল সরকার নেই। এমনটাও হতে পারে যে চীন কিছু টাকা দিয়ে এইসব জায়গা থেকে ভারতের পূর্বতম রাজ্য যেগুলো আছে সেখানে অশান্ত করার চেষ্টা করেছে। এবং এই প্ল্যান যে চীনের আছে সেটা কিন্তু আমরা বিভিন্ন প্রমাণেও পেয়েছি। যেমন এই বাংলাদেশকে কাজে লাগিয়েও কিন্তু চীন এইসব জায়গায় বিভিন্ন প্রকল্প করছে বাংলাদেশকে দিয়ে, যাতে উত্তর পূর্ব ভারতের একটি অস্থিরতা বজায় থাকে। এই জন্য কিন্তু চীন অনেক দিন ধরেই প্ল্যান করে যাচ্ছে। এবার এই জন্য কিন্তু মায়ানমারের সাথে কিছু জমি আদান প্রদানের মাধ্যমে এই বর্ডারে বিশেষ করে মণিপুরের স্থিতিশীলতা ঠিক করার চেষ্টা করবে অবশ্যই ভারত। এই যে মণিপুরের চান্দের জেলায় কাবাও উপত্যকা, এটা নিয়ে কিন্তু বিরোধ দীর্ঘদিনের। কীরকম সেটা হলো, এই বিরোধগুলো জানতে হলে আমাদের একটু ইতিহাসের পাতায় উকি দিতে হবে। সেটা হলো আজ থেকে প্রায় 1000 বছর আগে এইসব জেলায় বিভিন্ন ছোট ছোট রাজ্য এবং বিভিন্ন ছোট ছোট জনগোষ্ঠী বাস করত, যেমন নাগা, কুকি, চীন, এইসব জনগোষ্ঠী বাস করত। অবশেষে সেখানেই প্যাগান নামের সাম্রাজ্যের সূচনা হয় এবং এই সাম্রাজ্য তারা এই সব জায়গার জনবসতিকে এক করে একটি দেশের নাম দেওয়া হয় বার্মা। অর্থাৎ আমরা জানি যে এই মায়ানমারের আগের নাম ছিল বার্মা, প্রায় 1000 বছর আগে। এরপর ইংরেজরা ভারত শাসন শুরু করে। তারপর 1824 সালে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়। কি?
সেটা হলো এই বার্মা তখন অনেকটাই শক্তিশালী ছিল, আর তারা ক্রমে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এইসব জায়গা দখল করা শুরু করলো। তখন ইংরেজদের রাজধানী ছিল কলকাতা। ইংরেজ দেখলো যে এরা তো অনেকটা চলে আসছে এইদিকে, এরকম এলে তো মুশকিল, তাই তারা সৈন্য পাঠিয়ে দিল এবং সৈন্য পাঠানোর ফলে শুরু হলো প্রথম অ্যাংলো বার্মা যুদ্ধ 1824, এবং এই যুদ্ধ প্রায় 2 বছর ধরে চলে। 1826-এ একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধ শেষ হয়। ফলে এই বার্মার লোক কিন্তু কিছুটা ভারতের দিকেও চলে এসেছিল। অবশেষে এই ইংরেজরা কিন্তু আবার 1856-এ আবার আক্রমণ করে, যার ফলে এখানে কিন্তু ইংরেজদেরও প্রচুর ক্ষতি হয় এবং এই বার্মার লোকরা কিন্তু তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়, কিন্তু পুরোপুরি তারা সরে যায়নি। অবশেষে এই ইংরেজদের নজর গিয়ে পড়ে রেঙ্গুন। রেঙ্গুনে অন্যতম একটি বন্দর ছিল, যার মাধ্যমে সাধারণত তারা এই ব্যবসা বাণিজ্য করতে পারত। এই জন্য এই বন্দরটা তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। তাই এই ইংরেজরাই আবার 1886-এ আবার সেখানে আক্রমণ করে মায়ানমারে, যার ফলে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং পুরো মায়ানমার 1886-এ সম্পূর্ণ দখল করে নেয় ইংরেজরা। এবং এর ফলে প্রায় অনেক দিন ধরেই এখানে শাসন চলছিল। অবশেষে এখানের এই মায়ানমারের মানুষদের মধ্যে একটা বিদ্রোহ সৃষ্টি হয়। হতে হতে 1930 খ্রিস্টাব্দে সেই বিদ্রোহটা অনেকটা মারাত্মক আকার ধারণ করে, যার ফলে ইংরেজরা এক প্রকার বাধ্য হয়ে 1835 সালে যখন ভারত শাসন আইন আমরা পড়েছি ইতিহাসে পাশ করে, ঠিক একই সময় কিন্তু তারা এই মায়ানমার শাসন আইন 1935 পাশ করে। অর্থাৎ এর কারণটা কি হলো? তাহলে কি আলাদা আলাদা? না, এখানে ইংরেজরাই শাসন করবে, ভারতও বার্মাও, কিন্তু এর প্রশাসনিক ক্ষমতা, প্রশাসনিক লোক আলাদা হবে। ইংরেজরা বুঝতে পেরেছিল যে এই বার্মাকে সহজে তারা শাসন করতে পারবে না, এবং অবশেষে 1 এপ্রিল 1937, ডেটগুলো বিশেষ করে মনে রাখবেন যারা পরীক্ষা দিতে চাও। 1 এপ্রিল 1937 তখন কিন্তু বার্মা সম্পূর্ণরূপে ভারত থেকে আলাদা হয়ে যায়, এবং যখন আলাদা হয়ে যায় তখন কিন্তু তারা আলাদা দেশ হিসাবেই ছিল। 1947-এ যখন ভারত স্বাধীন হয় তখন কিন্তু ভারত এই পাকিস্তানের যে ভাগ হয় সেই পাকিস্তানের বর্ডার নিয়ে ব্যস্ত ছিল। অর্থাৎ 1947-এ কিন্তু ভারত এবং পাকিস্তানের বর্ডার লাইন কী হবে সেটা ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু এই মায়ানমারের বর্ডার কিন্তু তখনও ঠিক হয়নি। আপনি জানলে আশ্চর্য হবেন, মায়ানমারের আর ভারতের বর্ডার লাইন একদম পারফেক্ট ঠিক হয় 1967-এ। এতদিন পর কিন্তু মায়ানমারের বর্ডার ঠিক হয়, আর মায়ানমার স্বাধীন হয় 4 জানুয়ারি 1948, অর্থাৎ ভারতের পরে। মণিপুরের এই যে কাবা উপত্যকা, এটা নিয়ে কিন্তু বিরোধ শুরু হয়েছিল 1835-এ। কীরকম? তখনকার যারা ছিল তারা কি করেছিল, এই কাবা উপত্যকাটা কিন্তু মায়ানমারকে দিয়ে দিয়েছিল ইংরেজরা, আর বলেছিল বিনিময়ে মায়ানমার এই মণিপুরকে প্রতি বছর 500 রুপার মুদ্রা দেবে। এরকম করে কিন্তু চলছিল, এবং এই 500টা ভবিষ্যতে টাকায় রূপান্তরিত হয়। অবশেষে বর্তমানে আমাদের সংসদের একজন দাবি করেছেন যে এরকম করেই চলছিল, কিন্তু 1950 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু তিনি বললেন যে না, এই 500 টাকার দিতে হবে না, এবং এই কাবা উপত্যকাও এই মায়ানমারের মধ্যে থাক। অবশেষে কিন্তু মণিপুরের মানুষরা এই কাবা উপত্যকাকে নিজেদের বলে দাবি করতে শুরু করে। এই জন্য কিন্তু জওহরলাল নেহেরুকে অনেকে ব্লেমও দেয় যে এটা জওহরলাল নেহেরু করাটা ঠিক হয়নি। এবং অবশেষে এই নাগাল্যান্ডেও কিন্তু একটি ডিসপুটের সৃষ্টি হয়। সেটা কীরকম? সেটা হলো নাগাল্যান্ডের লাওয়া নামে একটি জায়গা আছে, যেখানে সাধারণত 16 কিলোমিটার কোনো ইন্টারন্যাশনাল বর্ডার ছিল না, আর সেখানে যারা ভারতে থাকতো তারাও মায়ানমারের মধ্যে গিয়ে চাষ করত, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা যোগ দিত। ঠিক তেমনি মায়ানমারের লোকও ভারতে আসতো, তাদের রিলেটিভ ছিল এবং তাদের কোনো পাসপোর্ট ভিসা কিছু লাগতো না। এই জায়গাটাকে মুক্ত করে দেন
আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালে, এবং বলতে পারো যে তারা বিনা বাধায় তারা এপার ওপার যাতায়াত করতে পারবে। কিন্তু সমস্যাটা সৃষ্টি হয় 2023 খ্রিস্টাব্দে, যখন এই মণিপুরে অশান্তি শুরু হয়। তখন কিন্তু এখান থেকে বিভিন্ন প্রকার ড্রাগ, বিভিন্ন প্রকার অস্ত্র এবং বিভিন্ন দুষ্কৃতী এই লাইন পার হয়ে ভারতে চলে আসে, যার জন্য এই জায়গাটায় ফেন্সিং দেওয়া খুব দরকার হয়ে পড়ে। এবং কাবা উপত্যকাও কিন্তু এই বেড়া দেওয়ার জন্য, ফেন্সিং দেওয়ার জন্য খুব দরকার হয়ে পড়ে, যার জন্য আমাদের মাননীয় মন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু 31,000 কোটি টাকা বরাদ্দ করেছেন শুধু এই জায়গায় ফেন্সিং দেওয়ার জন্য। এবং এই মায়ানমারের কিন্তু কিছু অংশ আছে, আরাকান রাজ্য যেটা বলা হয়, যার সাথে বাংলাদেশেরও ইন্টারন্যাশনাল বর্ডার আছে এই মায়ানমারের সাথে। অর্থাৎ এইসব জায়গায় ফেন্সিং দিয়ে ভারত কিন্তু তাদের সুরক্ষার জন্যই ব্যবহার করতে চায়। এবং আপনার প্রশ্ন হতে পারে যে যদি কিছু জমি মায়ানমারকে দিয়ে দেওয়া হয়, তাহলে সেই জায়গার মানুষরা কোথায় যাবে, তাদের কি হবে? দেখুন, ভারতীয় সংবিধান আছে কোনো জায়গা যদি ভারত অধিগ্রহণ করে, তাহলে সেই জায়গার মানুষরা কিন্তু অটোমেটিক্যালি ভারতের নাগরিকত্ব পায়। আপনার বলতে পারেন যে এরকম আগে কি হয়েছে? অবশ্যই হয়েছে। 2015 সালে বাংলাদেশের সাথে কিন্তু ভারতের কিছু জমি আদান প্রদান হয়েছে, অর্থাৎ ভারত কিছু জমি বাংলাদেশকে দিয়েছে, বাংলাদেশ কিছু জমি ভারতকে দিয়েছে। এটা হলো 3 বিঘা করিডর, কোচবিহার জেলায় আছে। এই প্রশ্নটা কিন্তু বিসিএস 2022 প্রিলিমিনারিতে এসেছিল। এবার এইভাবে কিন্তু ভারত অন্য দেশের জমিও অধিগ্রহণ করতে পারে এবং জমি অন্য দেশকে দিতেও পারে, দুটো দেশের সম্মতির সাপেক্ষে। এবার আপনার কি মনে হয় যে এই ফেন্সিং দিয়ে ভারত কি এই উত্তর পূর্ব রাজ্যের অশান্তি, যে মণিপুরে যে অশান্তি চলছে, তা কি কমাতে পারবে? এবং এখানের যে বিভিন্ন বিদেশি শক্তি, অপশক্তি অপপ্রচার চালায়, তা কি বন্ধ হয়ে যাবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওর ব্যাপারে আপনার যদি কিছু বলার থাকে, তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকম ইন্টারন্যাশনাল ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।